নমস্কার। আজকে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালটি কেমন যাবে। আগেও একটা ভিডিও করা আছে, তো এখানে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালটি কেমন যাবে সেটা হচ্ছে ব্যাপার। এবার ধরুন আপনার কন্যা রাশি এবং আপনার লগ্ন অন্য কিছুই হতে পারে। মেষ থেকে মীন পর্যন্ত এই 12টি ঘরে যে কোনো আপনার একটা লগ্ন হতে পারে, কিন্তু আপনার কন্যা রাশি। একজন কমেন্ট করেছিলেন যে একজন এক রকম কথা বলছে অ্যাস্ট্রোলজাররা, কেউ হয়তো ভালো বলছেন, কেউ খারাপ বলছেন, এই ব্যাপার। তো উনি কি কোন ক্ষেত্রে যুক্ত বা উনি কিসের সঙ্গে যুক্ত সেটা জানা নেই, তবে একজন এক এক রকমভাবে বলতেই পারে। কেউ গ্রহদের উপরে অবস্থানের জন্য সেইটা বিশ্লেষণ করছে, কেউ তাদের আরও যে অন্যান্য গ্রহ, কেউ শুধু শনি, বৃহস্পতি এবং রাহু কেতুর ওপর বেস করে টোটাল বছরটা বলছে, এক্সপ্লেন করছে। কেউ কেউ আছেন তারা শুধু এই 4টি গ্রহই নয়, 9টি গ্রহ কোন মাসে কোন গ্রহরা তাদের অবস্থান চেঞ্জ করছে। যেহেতু কেউ কেউ খুব অল্প দিনেই কোনো কোনো গ্রহ অল্প দিনেই ঘরগুলো চেঞ্জ করে, তো তার বেশি কেউ বলছে। এবং কেউ কেউ বলছে যে নক্ষত্রগত ব্যাপারে, যে এই সময়ে এই যে গ্রহটি এই নক্ষত্রে প্রবেশ করবে এবং তার ফলে এই ভালো খারাপ হবে। তো এখানে যার যার বলার উপর এটা ডিপেন্ড করে যে কন্যা রাশির 2025 সাল ভালো খারাপ। ধরুন একটি ব্যক্তি সে কিছু করে না, আমি মনে করলাম একটা মানুষ আছেন বা একটা ছোট ছেলে আছে, বাচ্চা ছেলে আছে, যার বয়স 13, 14, 15 এরকম কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি বলুন, যদি তার কর্ম চাকরি, ধরুন এই সময়ে কন্যা রাশির 2025 সালে কন্যা রাশির চাকরি বা ভাগ্যভাব খুব শুভ মনে করা হচ্ছে, তাহলে সেই বাচ্চা ছেলেটির কি সেটা সম্ভব হবে? নিশ্চয়ই হবে না। এবং যারা এই ফিল্ডে নেই, হয়তো দেখা গেল সেখানে বলা হচ্ছে যে চাকরির যোগ প্রচুর বা বিবাহের যোগ প্রবল রয়েছে কন্যা রাশি, যাদের বিবাহ হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি তাদের কি হতে পারে? তাদের আবার বিবাহ হবে বা তার পরের বছর কি আবার বিবাহ হবে? না। এবার এখানে যারা সেই টাইমে প্রবলভাবে ওটার প্রতি আকৃষ্ট, কেউ চাইছে চাকরি আমি পুরো প্রিপারেশন নিয়ে রয়েছি, এই সময়ে আমার জন্য কতটা শুভ এবং অশুভ হবে তার জন্য চাকরির দিকটা, এবং কেউ চাইছে যাদের বিবাহর দিকটা যাতে হয়ে যায়, তাদের জন্য এই সময়ে কতটা, এবং মানে কারা সেই স্থানটাকে চাইছে, কেউ বিবাহ, কেউ চাকরি, কেরিয়ার, কেউ দাম্পত্য সুখ, কেউ সুখ শান্তি, গৃহ থেকে গৃহে যাতে সুখে শান্তিতে থাকতে পারে, কেউ স্ট্রাগল কম চাইছে। তো যে যতটা চাইছে তার উপরে সেটা কিন্তু বেশ হবে, কিন্তু তারপরেই কি সম্পূর্ণ ফল সেখান থেকে আসবে? না। এখানে আপনার রাশি সাপেক্ষে একটা তো বিচার রয়েছে, সেখান থেকে অবশ্যই শুভ ফলাফল পাওয়া যায়, গোচর যেটা বলা হয় সেখান থেকে শুভ ফল থাকবেই। কিন্তু আপনার পার্সোনাল জন্মছক, এটা কিন্তু লগ্ন থেকে এটা আপনার বিচার গণনা থাকবে। এছাড়া রাশিগত তো একটা বিচার থাকছেই, এবং লগ্ন থেকে বিচার অবশ্যই দরকার এই কন্যা রাশির ক্ষেত্রেই। এবং এই রাশির যে 9টি গ্রহ রয়েছে, এই 9টি গ্রহের মধ্যে তারা কোথায় অবস্থান করছে, কিভাবে অবস্থান করছে, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। যদি আপনার জন্মছকে বৃহস্পতি গ্রহ খুবই অশুভ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার যে এই কন্যা রাশির, যেহেতু নবমভাবে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দশমভাবে তারপর তিনি অবস্থান করবেন, এই যে তাহলে তো সম্পূর্ণ ফলাফল তিনি দিতে পারবেন না, কারণ আপনার জন্মছকে এটা নেগেটিভ হয়ে রয়েছে অলরেডি। এবং সেখানে বর্তমানে অবস্থানের জন্য সে কিন্তু যতটা সম্ভব চেষ্টা করবে, সেই দেবগুরু বৃহস্পতি চেষ্টা করবে যাতে এই ব্যক্তিটিকে যাতে অনেকটা হলেও সাপোর্ট করা যায়। এবার এই বৃহস্পতি এবং শনি গ্রহ রয়েছে, শনি গ্রহ ষষ্ঠ রাশি সাপেক্ষে, কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠ অবস্থান, এবং সেখান থেকে সপ্তম ঘরে অবস্থান করবেন। তো সেক্ষেত্রে আপনার
যদি শনি গ্রহ স্ট্রং থাকে বা তার অবস্থান অন্য ক্ষেত্রে হয়ে থাকে, সপ্তমে না থাকে, অন্যান্য ঘরে হয়ে থাকে লগ্ন সাপেক্ষে, তাহলে আপনি কিন্তু অন্যরকম ফল পাবেন। তবে যেহেতু শনি গ্রহ রাশি সাপেক্ষে আপনার ওই স্থানে অবস্থান করবে, এখান থেকে কিন্তু সমস্যা দেবে। যেরকম সপ্তম স্থানে তিনি যখন অবস্থান করবেন কন্যা রাশি সাপেক্ষে, তখন কিন্তু বিবাহিত জীবনে কিন্তু ডিসব্যালেন্স অবশ্যই কম বেশি দেবে। এবার যেসব জাতকের বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে তো সমস্যা দেবে না। আবার যাদের বিবাহিত জীবন ভালো, অর্থাৎ যাদের লগ্ন সাপেক্ষে বিবাহিত জীবন খুবই সুখময় বা সুখের, তাদের ক্ষেত্রে কিন্তু এতটাও সমস্যা তৈরি করবেন না, কারণ তাদের জন্ম যে কুণ্ডলী বা জন্ম ছক সেটা কিন্তু বেটার রয়েছে, তাই এক্ষেত্রে এতটা অশুভ করবে না। তবে কিছু ক্ষেত্রে বিবাহ থেকে দূরত্বতা, কর্মের জন্য বাইরে যাওয়া, দাম্পত্য সুখের একটু হানি, কিছু তো এইসব সমস্যা অবশ্যই আনবে। এবার এরপরেও আরও যেসব বিচার থাকছে সেটা হচ্ছে যে আপনার নক্ষত্র, মোটামুটি 9টা নক্ষত্র তো একদমই নেগেটিভ। তো সেই ক্ষেত্রে যদি আপনার এই শনি গ্রহ ধরলাম, আপনার এই শনিদেব আপনার জন্মছকে নেগেটিভ রয়েছে, বৃহস্পতি গ্রহ আপনার জন্মছকে নেগেটিভ রয়েছে, তারা যদি এই আপনার জন্মকুণ্ডলিতে আপনার জন্মছকে যে 9টি অশুভ নক্ষত্র আছে, প্রত্যেকেরই থাকে, তো এই নক্ষত্রগুলো যখন তাদের সঙ্গে কানেক্ট হবে, এমনিতেই আপনার জন্মছকে যদি তারা অশুভ থাকে এবং তারপরেও যদি আবার এই অশুভ নক্ষত্রের সঙ্গে কানেক্টেড হয়, তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো অনেকাংশে বাড়িয়ে দেবে। যতটাই শুভ বলা হোক না কেন, এই শুভ ফল আপনি পাবেন না। তাই এবং যদি আপনার এটা অশুভভাবে থাকে সেই সব গ্রহ এবং অশুভ নক্ষত্রের কানেক্টেড হয়, তাহলে সমস্যা তো আপনার প্রচুর বাড়িয়ে দেবে। যদি আপনার গ্রহদের অবস্থান শুভ হয় এবং অশুভ নক্ষত্রের সঙ্গে কানেক্টেড হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি শুভ মিশ্রিত ফল পাবেন। যেই ক্ষেত্র থেকে আপনি চিন্তাধারা করছেন সেই ক্ষেত্র থেকে খারাপ ভালো মিশিয়েই কিন্তু আপনি ফল পাবেন। তাই যে আপনার কন্যা রাশি মানেই যে আপনি সব দিক থেকে আপনার জীবন বদলে যাচ্ছে 2025-এর প্রথমেই, সেটা নয়। অন্যান্য গ্রহদের অবস্থান অবশ্যই ভালো দরকার, কিন্তু বর্তমানে যেসব গ্রহ গোচরে যেসব স্থানে বসে থাকবে রাশি সাপেক্ষে, সেখান থেকে কিন্তু তারা অবশ্যই একটা ফল দেবে, শুভ ফল দেবে। শুভ গ্রহ থাকলে শুভ ফল দেবে, অশুভ গ্রহ থাকলে অশুভ ফলাফল দেবে 2025 সালে। তাই যেরকম নবমভাবে বৃহস্পতি থাকার জন্য কিন্তু আপনার ভাগ্য শুভ হবে। এবার আপনার জন্মছকে যদি সেই বৃহস্পতি গ্রহ সত্যি নবমে বসে থাকে, শুভভাবে বসে থাকে, অথবা পঞ্চম বা অন্যান্য কেন্দ্রকোণে অবস্থান করে শুভ বৃহস্পতি, তাহলে কিন্তু আপনার জন্য এই বছরটি কিন্তু সত্যিই দারুণ। আপনি ভাগ্যের দিক থেকে অন্তত কেরিয়ার করতে পারবেন, এতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। ভাগ্যের সহায়তা পাবেন। আপনি যদি চাকরির চেষ্টা করছিলেন, এতদিন ধরে ব্যর্থতার মুখে ছিলেন, ব্যর্থ হচ্ছিলেন যে কোনো চাকরির চেষ্টাতে বা চাকরির সরকারি বেসরকারি যে কোনো চাকরিতে, তখন আপনি হয়তো ব্যর্থ হয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে এই দেবগুরু বৃহস্পতি। আবার এই দেবগুরু বৃহস্পতি যদি আপনার অশুভভাবে থাকে, তাহলে কিন্তু আপনি চেষ্টা করলেও কিন্তু সেই জায়গায় আপনি 100% ফল পাবেন না। হয়তো দেখা গেলো যে আপনি কাছাকাছি গিয়েও আবার সমস্যায় ভুগছেন। তো এই ক্ষেত্রে যে আপনারা আলাদা আলাদা মতামত দিচ্ছেন এই ক্ষেত্রে, তাহলে নিশ্চয়ই যে যার মতো পাচ্ছে বলছে, এরকম ব্যাপার নয়। আমার যে ভিডিওটি ছিল সেটি সাধারণভাবে একদম গ্রহদের অবস্থানের উপর বলা। এখানে বিশেষ করে বলা ছিল দেবগুরু বৃহস্পতি, শনি গ্রহ, রাহু, কেতু, এদের উপর বেশ করে বলা, যেহেতু এরা অনেকটা লং টাইম একটা রাশিতে অবস্থান করে এবং বাকি গ্রহরা খুব অল্প সময়ের মধ্যে এই ঘরগুলো চেঞ্জ করে যায়। তাই তারা যে এতটা লং টাইম থাকার জন্য যেসব হতে পারে বা হয়, সেগুলোই কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম।
যেমন কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে নবমভাবে বৃহস্পতি কিন্তু সব দিক থেকে ভালো ফল দেবে। আপনার পার্সোনাল জন্মছকেও বৃহস্পতির অবস্থান ভালো হওয়া দরকার, এবং দশমভাবে যখন যাবে তখনও কিন্তু খুব শুভ ফল দেবে। একাদশে যখন যাবে তখনও শুভ ফল পাওয়ার ব্যাপার থাকছে। একাদশে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে থাকেন, তখনও কিন্তু এই কন্যা রাশি জাতকরা কিন্তু খুব ভালো ফলাফল পাবে। অন্তত ইনকাম, আর্থিক দিকে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। যে যেই ক্ষেত্রে থাকুক না কেন, আপনি যদি রোজ 200 টাকা ইনকাম করে থাকেন, এই ক্ষেত্রে আপনার কিন্তু 250 টাকা 300 টাকা হবে। এই ক্ষেত্রে আপনার যে 20,000 টাকা প্রতিদিন হয়ে যাবে সেটা নয়। আপনার ভাগ্যের ভাবটা শুভ করবে বা কর্মের জায়গাটা শুভ করবে, আপনি আর্থিক ইনকাম বাড়াতে পারবেন, কিছুটা হলেও আপনার বাড়বে। এই দিকটা হচ্ছে এই গ্রহের অবস্থানের জন্য হয়ে থাকে। এই ছিল যে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যে সম্পূর্ণ কতটা ভালো খারাপ। এই ভিডিওটা আপনারা বুঝতে পারলেন যে গ্রহের অবস্থান তো অবশ্যই দরকার, এবং আপনার জন্মছকেও সেই সব গ্রহের অবস্থান ভালো দরকার। এবং যখন যখন এই অশুভ নক্ষত্রের সঙ্গে এই সব গ্রহরা আসবে তখন সমস্যা, যদি তারা আপনার জন্মছকে বিশেষ করে মারক হয়ে থাকে অথবা দুস্থান হয়ে থাকে, দুস্থানে অবস্থান করে বা দুস্থানপতি হয়ে থাকে, তখন তখন সমস্যা বাড়াবে। আর যদি আপনার এই দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব এরা, রাহু, কেতু এরা যদি ঠিক থাকে, তাহলে তো আপনার জন্য সব সালটা অবশ্যই ভালো। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে 2025 সাল আপনাদের কেমন কাটলো। এবং আপনাদের যদি অন্য কিছু ব্যাপারে জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, যতটা সম্ভব এই ভিডিওতে বলার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি এইটুকুই ছিল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।